তো আমি 10 মাস আগে সচিব হয়ে আমার ফার্স্ট পোস্টিং এটা। তো এনএসডি সিএস করে না, সরকারের পক্ষ থেকে ফ্যাসিলিটেটরের রোল প্লে করে, রেগুলেটরের রোল প্লে করে। 58টা দেশে আমাদের স্কিল সার্টিফিকেটধারী দক্ষ কর্মীরা কাজ করছে। আপনি কতক্ষণ আছেন সেটা বড় কথা না, কতটুকু ইম্প্যাক্ট ফেলছেন সেটা ইম্পর্টেন্ট। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, আপনাকে স্বাগত বণিক বার্তার স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, আপনি সেই সংস্থার বর্তমানে নির্বাহী চেয়ারম্যান। আপনার দীর্ঘ কর্ম অভিজ্ঞতার একটা পর্যায়ে এসে আপনি এই সংস্থার সঙ্গে যুক্ত হলেন। তো আপনি তো দেখেছেন যে গত 2 দশক বলেন বা আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যে অবকাঠামো, সার্বিকভাবে শিল্পায়ন, সামাজিক উন্নয়ন, এটা তো একটা জায়গায় থেমে নেই, অগ্রগতি হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপের যে উন্নয়নের কথা ভাবছি, সেখানে একটা বড় চ্যালেঞ্জ কি আপনি এই দক্ষতাকে মনে করেন কিনা, নাকি এর সঙ্গে অন্যান্য অনেক কিছু আছে? থ্যাংক ইউ, আপনি আসলে একটা যুগোপযোগী এবং ভালো কোয়েশ্চেন করছেন। এখন অবকাঠামোগত উন্নয়ন বলেন, শিল্পায়ন বলেন কিংবা সামাজিক উন্নয়ন বলেন, এগুলো কন্টিনিউয়াস প্রসেস এবং এগুলো দেখা যায় যে আরও অনেক ডেভেলপমেন্টের একটা ভিত্তি রচনা করে। তো সেই সেন্সে যদি চিন্তা করি, হ্যাঁ, আমাদের 2 দশকে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, যেমন সড়ক, সেতু, বিদ্যুৎ, তারপর ডিজিটাল সংযোগ, এই টাইপের ডেভেলপমেন্টগুলো হলো। তারপর সোশ্যাল ইন্ডিকেটরের দিক থেকেও আমরা কিন্তু অনেক এগিয়ে আছি আর কি। আমাদের সাউথ এশিয়া যদি কম্পেয়ার করেন, তাদের অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করলে আমরা অনেকটা এগিয়ে। কিন্তু যেটা আপনি বললেন যে পরবর্তী উন্নয়নের জন্য চ্যালেঞ্জটা মানব সম্পদ উন্নয়ন কিনা, দক্ষতা কিনা, আসলে তাই। যদিও আমি এটাকে অপরচুনিটি মনে করি, চ্যালেঞ্জ মনে করি না। আপনি হয়তো বলবেন যে আপনি অপরচুনিটি কেন ভাবছেন, যে চ্যালেঞ্জ না ভেবে। কারণ চ্যালেঞ্জ হবে যখনই আপনি ভেবে দেখেন আমাদের একটা বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়ে আমরা এখন আছি। তো এইখানে যে বিশাল তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে যদি আমরা ধরেন শ্রমবাজারের চাহিদার সাথে অ্যালাইন করতে পারি এবং আমরা যদি তাদেরকে প্রযুক্তি নির্ভর দক্ষতা তৈরি করে দিতে পারি এবং তাদেরকে ভবিষ্যৎ চাহিদার সাথে অ্যালাইন করে তৈরি করতে পারি, তাহলে দেখবেন যে এটা একদিকে আমাদের অর্থনৈতিক প্রবৃত্তিকে যেমন ত্বরান্বিত করবে, আবার অন্যদিকে হচ্ছে আপনার আমাদের যে বৈশ্বিক একটা যে শ্রমবাজার আছে, সেখানে বাংলাদেশের অবস্থানটা সুদৃঢ় হবে। তো এইটা যদি আমরা সাজাতে পারি, আমি যেই 3টা ইস্যু বললাম এই আঙ্গিকে, কিন্তু যদি ওই 3টা ইস্যু আমরা লস করি কিংবা সাজাতে না পারি কিংবা ডিলে হয় কিংবা গ্যাপ হয়, তাহলে তখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি। আমাদের এই এনএসডি এর মতন এই সংস্থাটি যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়টা কি আসলে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে কি এই প্রয়োজনটা আসলে কেন বোধ করেছিল, আপনি কি মনে করেন? আর আমাদের যারা এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা আছে, যারা তরুণ, একজন উদ্যোক্তা হোক, একজন বিদেশগামী কর্মী হোক, তার জীবনে এনএসডি কি পরিবর্তন আনতে চায়? এনএসডিএ কেন হয়েছে সেটা আসলে অনেকে জানে না, এবং এনএসডিএ বাংলাদেশ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তুলনামূলকভাবে অনেক নতুন একটা প্রতিষ্ঠান। এনএসডিএ মানে 2018 সালের জাতীয় দক্ষতা উন্নয়ন আইন, কর্তৃপক্ষ আইনের মাধ্যমে সৃষ্ট। এবং আপনি জানেন যে গত স্বাধীনতার পর থেকে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, তারপরে উন্নয়ন সহযোগী সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, তারা যে যার মতো করে ট্রেনিং মডিউল করে করে ট্রেনিং দিচ্ছিল। তো এখন যে যার মতো করে করছে, কিন্তু এটার কোনো এফেক্টিভ আউটকাম বা প্রোডাক্টিভ আউটকাম কিন্তু আমরা গত 50 বছরেরও বেশি সময় দেখতে পাইনি। অর্থাৎ আমার যে হিউম্যান রিসোর্স আছে, এটার থেকে আমি রিটার্নটা পাইনি, ইনভেস্টমেন্টটা যথাযথভাবে হয় নাই দেখে কিন্তু আমার রিটার্নটা ঠিকভাবে আসে নাই। আর না আসার কারণে ইকোনমির কিন্তু লস হয়েছে। তো সেটা চিন্তা করেই যে এই এতগুলো মিনিস্ট্রি, এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এতগুলো উন্নয়ন সহযোগী, তাদেরকে ধরেন একটা ব্রিজটা একটা দরকার ছিল, একটা কোঅর্ডিনেটর দরকার ছিল, একটা অ্যাপেক্স বডি দরকার ছিল। তো এটা গভর্নমেন্ট ফিল করার পর এই অ্যাপেক্স বডিটা তৈরি হয়। যদিও আমাদের প্রথম 6 বছর ধরেন আইন কানুন, বিধিবিধান, রিক্রুটমেন্ট, এস্টাবলিশমেন্ট এগুলোতে সময় গেছে। তো গত 2 বছর ধরে এনএসডি ইন্ডিপেন্ডেন্টলি ইমপ্লিমেন্টেশন স্টেজে কাজ করছে জুলাই 2024 থেকে। তো সেটা আপনি যেটা বলছেন যে এটা ঠিকই, যে তরুণ কিংবা উদ্যোক্তা কিংবা অভিবাসী যারা আছে,
তাদের জীবনে তো অবশ্যই এনএসডি একটা পরিবর্তনের সূচনা করতে পারছে। 2 বছর হলেও আমি মনে করি যে অনেক, আপনি কতক্ষণ আছেন সেটা বড় কথা না, কতটুকু ইম্প্যাক্ট ফেলছেন সেটা ইম্পর্টেন্ট। এখন আমি প্রায় আমার কলিগদেরকে উদাহরণ দিই যে যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, একটা ফুটবলের উদাহরণ দিই, যেমন ধরেন এরকম যে ফুটবল খেলার মাঠে একজন 90 মিনিটও দৌড়ালো, বল পাস করলো এদিক থেকে সেদিক, কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাতে পারলো না, গোল দিতে পারলো না, তাহলে তার মাঠের মধ্যে সে কোনো ভ্যালু অ্যাড করতে পারলো না। সে হয়তো টাইম স্পেন্ড করলো, কিন্তু আরেকজন দেখা গেছে 10-15 মিনিটেই খেললো, সে কিন্তু লক্ষ্যে পৌঁছালো, গোল দিয়ে দিল। তো এটা থেকে আমি একটা লেসন লার্ন করি সবসময়, যে এটা মানে হলো যে যে পিরিয়ড অফ টাইমটা বড় কথা না, যে আপনি কতটুকু স্প্যান আছেন, আপনি কতটা ইম্প্যাক্টফুল মানে ইয়ে করতে পারছেন, রিফ্লেকশনটা আনতে পারছেন, সেটা ইম্পর্টেন্ট। তো সেটাতে আমি মনে করি যে ধরেন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি সে অ্যানালাইসিস করতেছে, যে 15 মিনিট তার সেই স্কিলটা আছে, তো সে তার অপোনেন্ট বা তার কম্পিটিটরের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস মেজার করতে পারতেছে। তো এইগুলো সব কিছু সে ওভারকাম করেই কিন্তু লক্ষ্যে পৌঁছাচ্ছে, গোল দিচ্ছে, অর্থাৎ সে টার্গেট অ্যাচিভ করে চলে আসতেছে। তো এই জন্য আমি মনে করি যে এনএসডি এর বয়স কম হলেও এনএসডি এই অল্প সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বলেন কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা এবং যারা স্টেক হোল্ডার আছে সবার সহযোগিতায় গত 2 বছরে যথেষ্ট ইম্প্যাক্টফুল অবদান রাখতে পারছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে রিসেন্টলি আমি আসার পর আমরা কিছু, আপনারা জানেন হয়তো আমি 10 মাস আগে সচিব হয়ে, আমার ফার্স্ট পোস্টিং এটা, সচিব হওয়ার পর আমি কিছু এখানে মানে গ্যাপ অ্যানালাইসিস করে কিছু রিফর্ম কাজ শুরু করছি এবং অনেকগুলো কাজ আমরা শেষ করতে পারছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়। তো সেখানে আমরা এসটিপিগুলোতে একটা সার্ভে ফর্ম পাঠাইছিলাম যে তাদের থেকে যারা পাস আউট করতেছে আমার সেই আউটপুটগুলার আউটকাম কি, তারা কি এন্টারপ্রেনার হিসেবে আছে, নাকি তারা বেকার আছে, নাকি তারা জব প্লেসমেন্ট ইন্টারন্যাশনাল মার্কেট আর ডোমেস্টিক মার্কেটে হয়েছে। এই তথ্যটা জানতে গিয়ে যদি আমার এই মুহূর্তে 2100 এসটিপি স্কিল ট্রেনিং প্রোভাইডার, যেগুলো ট্রেনিং প্রতিষ্ঠান, তো ওখান থেকে আমরা এর মধ্যে 211টা প্রতিষ্ঠানের ফিডব্যাক পেলাম। তো ইন্টারেস্টিং হলো এই তথ্যটা আমাদের ন্যাশনাল লেভেলে, আপনারাও হয়তো জানেন কিনা সন্দেহ, 58টা দেশে 211টা এসটিপি থেকে যে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে স্কিল সার্টিফিকেট নিয়ে বের হয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে তথ্য বলছে যে 58টা দেশে আমাদের স্কিল সার্টিফিকেটধারী দক্ষ কর্মীরা কাজ করছে। তো 2 বছরের মাথায়, তো এটা আমি মনে করি যে যেটা আপনাকে উদাহরণ দিলাম, যে এফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ আউটকাম আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আপনি হাউ লং ওই জায়গায় কাজ করছেন, করে যদি এফেক্টিভ আউটকাম না আসে তাহলে তো লাভ নাই। তো এটা থেকে এই এক্সাম্পলটা আমি কেন বলছি, এটা থেকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমার তরুণ এখানে 3টে গ্রুপ আছে। একটা হলো ধরেন পাশ করে বের হয়েছে, যে জবের জন্য ওয়েট করতেছে কিংবা জব সার্চ করতেছে। এখন সে যদি ধরেন প্রযুক্তি নির্ভর স্কিল না থাকে, তারপর এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্টের অ্যাডাপ্টেবিলিটি তার না থাকে, কিংবা সে ইয়ে না থাকে যে কর্মস্থলের যে স্কিলটা থাকে দরকার সেটা নাই, তখন তো সে আসলেই চাকরি বাজারের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না। একইভাবে উদ্যোক্তাদের ক্ষেত্রে চিন্তা করেন, সেখানে 2টা ক্লাস আছে, একটা হলো আপনার যে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল, আর একটা হলো লার্জ স্কেল। এখন 2 গ্রুপের কিন্তু 2 ধরনের ডিমান্ড। আমি গত 10 মাস কাজ করতে গিয়ে যেটা দেখলাম, একসময় আমাদের এখানে ইন্ডাস্ট্রি বেসড কোনো কারিকুলামও ছিল না স্কিলের। আমি আসার পরে 85টা কারিকুলাম গত 10 মাসে আমরা করছি। সেটা হলো আমরা ইন্ডাস্ট্রির ডিমান্ড ড্রিভেন কাজ করি। তো এটা ডিমান্ড ড্রিভেন কাজটা কিভাবে ইম্প্যাক্টের সাথে এটা জড়িত, এই জন্য একটু হয়তো বেশি বলছি, কিন্তু আমার মনে হয় যে এটা শ্রোতাদেরও জানা দরকার, কারণ সরকারের একটা অর্গানাইজেশন যে ইউথদের জন্য ওইভাবে একটা পলিসি লেভেলে কাজ করতেছে, এটা অনেকেই জানে না। এই যে শিক্ষিত বেকার নিয়ে আলোচনা হয়, আবার শিল্প খাত বলে যে দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না, আপনি যে প্রসঙ্গে আসছিলেন, তো আপনার পর্যবেক্ষণে আমাদের এই যে বাংলাদেশের শ্রমবাজারে মিসম্যাচটাই আপনি মনে হয় খুঁজে পেয়েছেন। এক্স্যাক্টলি, সেই মিসম্যাচটা কি একটু? হ্যাঁ, এই যে যেমন ধরেন শিক্ষার সাথে কর্মসংস্থানের একটা মিসম্যাচ আছে। আবার আপনি দেখবেন যে ইয়ের সাথে আপনার স্কিলের সাথে ইন্ডাস্ট্রি ডিমান্ডের একটা মিসম্যাচ আছে। আবার দেখবেন আমাদের সোশ্যাল যে এক্সপেকটেশন, সেটাও একটা মানে ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। তো এগুলোর জন্য যেটা হয়, আমাদের বেশিরভাগ না, আমরা নিজেরও আমরা কখনো ভাবি নাই যে আমাদের মানে সার্টিফিকেটের পাশাপাশি আমার স্কিলটা মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হয়তো যারা ধরেন একটু প্রিভিলেজড গ্রুপে আছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অপরচুনিটি পাইছে, তারা হয়তো স্কুল লেভেলেই অনেক কিছু আমরা শিখে আসছি, কিংবা লিডারশিপ কোয়ালিটি এগুলো
আসছে আমাদের, কিন্তু সবার ক্ষেত্রে তো সেই ব্যাকগ্রাউন্ডটা নাই। নাই। তাহলে আপনার মাস পিপলকে অনবোর্ড করতে হলে আপনাকে অবশ্যই মিসম্যাচটা আইডেন্টিফাই করতে হবে, হুম, করে সেই জায়গাটা মিনিমাইজ করে কিভাবে কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করা যায় জি। সেই চেষ্টাটা করতে হবে, যেটা এনএসডি এখন করছে। তো এনএসডি কিভাবে করে আপনাকে একটু ধারণা দিই যে ইম্প্যাক্টফুল কাজগুলো। আপনি 85টি কারিকুলামের কথাও তো বলছিলেন। হ্যাঁ, জি। সেখানে হলো যে আমরা যেমন ধরেন ইন্ডাস্ট্রি আগে স্মল স্কেল এবং মিডিয়াম স্কেলের উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে যে ওইখানেই আমার এন্টারপ্রেনার তৈরি করা হবে। কিন্তু আমি আসার পরে দেখলাম যে ইন্ডাস্ট্রি থেকে একটা ডিমান্ড আসলো যে এখন যেমন ধরেন ইন্ডাস্ট্রিয়াল বেকিং, এটা একসময় কল্পনা করা হয়নি। ইন্ডাস্ট্রিয়াল বেকিংয়ের জন্য ওয়ার্কফোর্স দরকার, মেশিন যেগুলো আসতেছে সেই মেশিন অপারেট করার মতো আমার ডোমেস্টিক মার্কেটে ওয়ার্কফোর্স নাই। তাহলে ওরা তখন আমাদেরকে ডিমান্ড প্লেস করলো যে আমাদের এই স্কিল জানা লোক লাগবে। তখন আমি এখানে একটু অ্যাড করতে চাই যে এনএসডিএ যেটা করে সেটা হলো কারিকুলাম ডেভেলপমেন্টটা স্কিল রিলেটেড, এডুকেশনটা আমরা দেখি না, আমরা স্কিলটা দেখি আমাদের ম্যান্ডেট। তো স্কিল রিলেটেড কারিকুলাম ডেভেলপমেন্ট করি, তারপর আমরা যে স্কিল ট্রেনিং প্রোভাইডারদের রেজিস্ট্রেশনটা দেই, আমাদের যে ক্রাইটেরিয়া আছে এগুলো যদি ফুলফিল করে, তারপর আমরা ধরেন এই ট্রেনিংটা শেষ হলে অ্যাসেসমেন্টের জন্য টুলস বলে প্রশ্নপত্রটা, সেই টুলসটা ডেভেলপমেন্টটার হেল্প করি। তারপর আপনার ফাইনালি আমরা অ্যাসেস্ট করি আমাদের পুলভুক্ত অ্যাসেসর দিয়ে, তারপর আমরা এনএসসি সার্টিফিকেটটা দিই, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট যেটা এনএসসি বলে। তো এই টোটাল প্রসেসে কোনোটাই কিন্তু আমরা নিজেরা করি না, আমরা ফ্যাসিলিটেটরের রোল প্লে করি আর রেগুলেটরের রোল প্লে করি। তা কীভাবে ফ্যাসিলিটেট করি, এই যে বললাম ইন্ডাস্ট্রি বেকিংটার ডিমান্ড আসলো, ডিমান্ড আসার পর আমরা তখন সেক্টরাল এক্সপার্ট যারা আছে তারা ডিফারেন্ট কনসালটেন্ট, তারপর ধরেন যখন আমাদের সাথে উন্নয়ন সহযোগী প্রজেক্টের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সাপোর্ট দেয় তারা সহ এবং আদার রিলিভেন্ট মিনিস্ট্রি সহ তাদের সব স্টেক হোল্ডার নিয়ে একটা টাস্ক অ্যানালাইসিস হয়। টাস্ক অ্যানালাইসিসের পর আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করি যে সিএসটা ডেভেলপ করবে। তো ওনারা শুধু ডেভেলপ যারা করে তারা আবার পরবর্তীতে ইনভলভ থাকে না, কারণ তারা যেটা করছে সেটা যাতে তারা এন্ডোর্স করতে না পারে। এই জন্য আমরা করি কি স্টেক হোল্ডার কনসালটেশন নিয়ে ওই সেক্টরের আমরা ফিডব্যাকটা নিই যে ওরা যেটা ডেভেলপ করছে ওটা ভালো ঠিক আছে কিনা। যদি ধরেন কোনো ইনপুট পাই সেটা ইনকর্পোরেট করে আরেকটা ভ্যালিডেশন ওয়ার্কশপ হয়। সেই ভ্যালিডেশন ওয়ার্কশপে আবার ডেভেলপমেন্ট ওয়ার্কশপের একজন বা দুজন তাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো যারা সেক্টরাল এক্সপার্ট আছে কিংবা অপারেট করেন তারা ওই সিএসটা, ওরা যে নো হাউটা টেকনিক্যাল নো হাউটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সেটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটা ভ্যালিডেট করে দেয়। তখন ওরা যখন হ্যাপি থাকে যে ওই সেক্টর যে না আমরা যেভাবে চাইছিলাম এটা একজ্যাক্টলি ওইভাবে আসছে, তখন আমরা এনএসডি ওইটাকে কনফার্মেশন দিয়ে দিই। তো এইটা বললাম এই কারণে যে অনেক সময় অনেকে বলে যে এনএসডি তো নতুন প্রতিষ্ঠান, ওরা কিভাবে সিএস করবে। তো এনএসডি সিএস করে না, সরকারের পক্ষ থেকে ফ্যাসিলিটেটরের রোল প্লে করে, রেগুলেটরের রোল প্লে করে। সেই জন্য আপনি দেখবেন আমরা খুব কম সময়ে 85টা ইন্ডাস্ট্রি লেভেলের কারিকুলাম করছি। এটা করাতে যেটা হলো যে ইন্ডাস্ট্রি থেকে এটা ডিমান্ড আসছে সেই ইন্ডাস্ট্রির একটা অব্লিগেশন থাকে যে অলরেডি সিএস হয়ে গেল, তাহলে ট্রেনিং ওর নিজেরও ট্রেনিং প্রতিষ্ঠান আছে, ও যদি আমার রেজিস্টার ট্রেনিং প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেখানে সে তার প্রয়োজন অনুযায়ী মানে ইয়াংদেরকে আবার নতুন যারা বেকার যুবক যুবতী যেই থাকুক নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ট্রেনিং দেয় যারা এনরোল করে। তারপর ওদেরকে যখন ট্রেনিং শেষ হয়ে যায় আমাদের কাছে ওরা রিকুইজিশন দেয় যে আপনাদের অ্যাসেসমেন্টটা, তো অ্যাসেসমেন্ট হয়ে গেলে আমরা সার্টিফিকেশন আওতায় নিই, সার্টিফিকেট হয়ে গেলে এরপর আবার তাদের প্রাইভেট সেক্টরের দায়িত্ব হলো জব প্লেসমেন্টটা, সেটাও আবার এনএসডি এর আপনার ইয়ের মধ্যে পড়ে। তো আপনাকে এখানে আরেকটা ধারণা দিই, সেটা হলো আমাদের 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। আমাদের কোনো সাবঅর্ডিনেট অফিস নাই, তারা আমাদের অ্যাসোসিয়েট অর্গানাইজেশন, আমরাই তাদেরকে নিবন্ধন দিই। তো তাদের কাজই হলো যে মার্কেট ডিমান্ডটা আমাদের কাছে প্লেস করবে, ওয়েদার ইট ইজ ইন্টারন্যাশনাল ডিমান্ড আর মার্কেট ডোমেস্টিক ডিমান্ড, তারপর সেটার উপযোগী কারিকুলাম থেকে শুরু করে এই যে টোটাল ইয়েটা প্রসেসটা আপনাকে বললাম ওইটা ফলো করার পর পাস আউট যারা করবে তাদেরকে তখন জব প্লেস করা তাদের অব্লিগেশনের মধ্যে পড়ে। তো রিসেন্টলি ওই সার্ভেতে আমরা আইসির থেকেও একটা ফিডব্যাক নিচ্ছি, তো ওরাও রিসেন্টলি প্রায় 60,000-এর মতো জব প্লেসমেন্ট করছে। তাহলে আমি বলবো যে মাত্র 2 বছরে এই যে চেঞ্জগুলো, তো এইগুলো তো অবশ্যই ইম্প্যাক্টফুল আপনার ভবিষ্যতের জন্য। আবার অভিবাসীদের জন্য আপনার প্রশ্নের মধ্যে উদ্যোক্তা এবং আমি হয়তো এটা তরুণ কভার করছি, কিন্তু অভিবাসীদের জন্য আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে এমআরএ মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট। সেটা হলো ইন্টারন্যাশনাল যেই কান্ট্রিগুলো তাদের সাথে আমাদের সার্টিফিকেটের অ্যাকসেপ্টেবিলিটিটা নেওয়ার জন্য আমরা এটা ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স এবং ইন্টারন্যাশনাল ডায়ালগ বিভিন্ন অ্যাম্বাসেডরদের সাথে বিভিন্ন কান্ট্রি ডিরেক্টরদের সাথে আমাদের কথা চলছে। আমার নিজের অ্যাম্বাসি যেই সব দেশে আছে সেই অ্যাম্বাসির সাথেও আমরা মানে
অনলাইন মিটিংগুলো করছি জি। এবং আমরা রিসেন্টলি একটা এমআরএ কমিটি করছি যে প্রধানমন্ত্রীর আপনাকে এখানে আরেকটু ধারণা দিই আমাদের যে এনএসডি এর টোটাল অ্যাপেক্স বডিটা কাজ করে 3টা ফাংশনারি স্টেজের মাধ্যমে একদম হাইয়েস্ট বডি হচ্ছে একটা গভর্নিং বোর্ড যেটা চেয়ার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জি। এবং সেখানে 23টা মিনিস্ট্রি যারা স্কিল ট্রেনিং দেয় তারা ওইখানকার মেম্বার জি। এবং স্কিল রিলেটেড সব এজেন্সি প্রাইভেট সেক্টর এফবিসিসিআই তারপর আইসির প্রতিনিধি এমপ্লয়ার্স ফেডারেশন এরা সবাই ওখানে জি। মেম্বার আছে যাতে এই ইস্যুগুলো মার্কেট অ্যানালাইসিসটা ডোমেস্টিক ডিমান্ড ইন্টারন্যাশনাল ডিমান্ডের বিষয়গুলো আলোচনার মধ্যে চলে আসে আর কি একটা ভালো পলিসি আউটকাম আসে ওই টায়ারের পরের টায়ারটা হলো আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যারের নেতৃত্বে সেখানে দুইটাতেই এনএসডির এক্সিকিউটিভ চেয়ারম্যান এই মুহূর্তে আমি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছি মেম্বার সেক্রেটারি হিসেবে তো ওইখানেও আমাদের স্কিল রিলেটেড যতগুলো এজেন্সি আছে ওরা ওইখানের মেম্বার জি। তো সেই এক্সিকিউটিভ কমিটিতে আমরা রিসেন্টলি গত নভেম্বরে এমআরএ কমিটি করছি যেটাতে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এনএসডি এর নেতৃত্বে এই কমিটি কাজ করছে যে কোন কান্ট্রির কি ডিমান্ড সেটা যখন আমরা পাবো এটার উপরে বেস করে তো আমরা কান্ট্রি স্পেসিফিক আমরা কারিকুলামও করছি রিসেন্টলি আপনি ওইটাও একটু জানাই জি। সেটা হলো 6টা কান্ট্রির আমরা 5টা কান্ট্রির 6টা অকুপেশন আমরা কান্ট্রি স্পেসিফিক ডিমান্ড পাইছি ওকে। যে এই কান্ট্রিতে এই স্কিল Demand-এর- লেবার ফোর্স জি। তো ওই অনুযায়ী আমরা এখন রিসেন্টলি করছি জি। আবার আপনারা জানেন যে জাপানের যে ভাষাভিত্তিক জি। যে এই ডিমান্ডটা সেটার জন্য আমরা জাপান এমবেসি তারপরে জাপানের যারা ল্যাঙ্গুয়েজ রিলেটেড এখানে লোকাল জাপানে লোকজন আছেন তাদের সবাইকে নিয়ে স্টেক হোল্ডারদের নিয়ে আমরা গত জানুয়ারিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সও মানে জাপানের N5 N4 ইকুইভ্যালেন্ট দুইটা লেভেলে আমাদের লেভেল 2 লেভেল 3 আমরা করছি এটা এখন আমার মোর দেন মানে অ্যারাউন্ড 40 এসটিপি এখন ট্রেনিং দিচ্ছে তো অর্থাৎ আমরা মার্কেট ডিমান্ডটা পাওয়ার সাথে সাথেই আমরা এনএসডি কিন্তু সেই আঙ্গিকে কাজ করতেছে এবং রিসেন্টলি কয়েকটা মেয়ে এসে আমাকে সালাম করলো তা আমি একটু ভালো লাগছে আমার বলে যে ম্যাডাম আমরা আপনাদের কেয়ার গিভিং এর কোর্সগুলো শেষ করছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ করে এখন যাচ্ছি জাপানে যাচ্ছি জব হয়ে গেছে তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু চেঞ্জগুলো এগুলো কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফিউচারে করবে আর কি আমাদের আগামী দশকে আমাদের এই যে দক্ষতা বা মানব সম্পদের যে সবচেয়ে বেশি প্রয়োজন কোন দক্ষতা আসলে আপনার কাছে মনে হয়েছে এই যে আমি ধরেন আলোচনাতেই চলে আসছি আপনার যেমন ধরেন প্রযুক্তি নির্ভরতা যেগুলো অ্যাডাপ্টেবিলিটির কথা বলছি তারপর সফট স্কিলগুলোর কথা বললাম তারপরে আপনার মনে করেন যে ইনোভেটিভ স্কিলসগুলো থাকতে হবে এগুলোর সাথে যদি অ্যালাইন না হয় কারণ আপনি দেখেন সারা বিশ্ব কিন্তু যে গতিতে চলছে আর যে আপনার যদি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আপনি দেখবেন যে সেখানে ইকোনমিক গ্রোথ মডেলে যেটা বলে আপনার খালি ক্যাপিটাল অ্যাকুমুলেশন হইলে হয় না কিংবা আপনার খালি যে মানে আদার ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করলে হবে না এখানে 4টা যে মূল ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে তার একটা হচ্ছে লেবার বা ওয়ার্কফোর্স সেখানে যদি আপনি আনস্কিল লেবার ফোর্স যদি আপনি ইউটিলাইজ করেন সেটা থেকে যে রিটার্ন পাচ্ছেন স্কিল ওয়ার্কফোর্স থেকে তার থেকে 10 গুণ 20 গুণ বেশি রিটার্ন আপনি পাবেন তাহলে স্কিল করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল মানে চেঞ্জের সাথে অ্যালাইন হতে হবে যেমন এখন 4th IR চলছে তা এখন এখানে যদি আপনি এআই তারপর আইওটি এগুলোর সাথে অ্যালাইন না থাকেন কিংবা আপনার ম্যানুফ্যাকচারিং যে টেকনোলজিগুলো এই যে আপনাকে একটু আগে উদাহরণ দিলাম যে ইন্ডাস্ট্রি স্কিলের মানে ইন্ডাস্ট্রিয়াল বেকিং বা এই ধরনের তো এইগুলোর সাথে যদি অ্যালাইন না থাকে তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মেলাতে পারবেন না এবং আপনি এই যে উচ্চ মূল্য সংযোজনটা আপনার এই রিসোর্স থেকে আপনি পাবেন না তখন ইকোনমি আলটিমেটলি লুজার হবে আর কি যে সময়ে এনএসডিএ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় তো আসলে বর্তমান যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির যে বিস্তার সেই বিস্তারটা বর্তমান মাত্রায় ছিল না সেই প্রযুক্তিগত রূপান্তরের প্রেক্ষাপটে আমাদের এনএসডি এর কর্মপরিধি বলেন ম্যান্ডেট বলেন বা প্রায়োরিটিজ অগ্রাধিকারগুলো পুনর্বিবেচনার কোনো প্রয়োজন আপনি বোধ করছেন কিনা এবং সেটা কি হচ্ছে কিনা যে আপনাকে বললাম আমি আসার পর কিছু রিফর্ম শুরু করলাম আপনার এই প্রশ্নের উত্তরটা সেই রিফর্মেরও একটা পার্ট সেটা যেমন ধরেন আমাদের তো একটা বিশাল টিম আছে 4টা উইং আমার অফিসে তো একটা উইং এর কাজই হলো যে কারিকুলাম এবং এগুলো অ্যালাইনমেন্টগুলো দেখা এবং এক্সামিন করা তো আমি এসে যখন দেখলাম যে 2021 সালের আইসিটি যে কারিকুলামগুলো তা আমি বললাম যে এগুলা পড়াইলে তো এই ছেলেমেয়ের চাকরি হবে না কারণ হলো যে এটা তো যুগোপযোগী না কারণ আপনি নিজেই চিন্তা করেন যে আপনার এক সময় আমরা ফ্লপি ডিস্ক ইউজ করছি সিডি ইউজ করছি কিংবা এখন ইউএসবিও চলে গেছে এখন সব ব্লুটুথে চলে আসছে কিংবা ওয়্যারলেস সিস্টেমে তাহলে 21 সালের
টেকনোলজি জেনে তো আমি এখন সাস্টেন করতে পারবো না, সেজন্য আমি ওদের একটু কষ্টও হয়েছে। আমি ওদেরকে বললাম যে আইসিটি এবং আদার যেগুলো আইসিটি রিলেটেড কারিকুলাম আছে কিংবা যে সেক্টরগুলোতে এখন তো সব জায়গায় টেকনোলজি চলে আসছে, তা আমি এই জন্য বলছি যে এগুলো আমাদের ক্লাসিফাই করো, কোনগুলো আমার রিভিউ করতে হবে, কারণ আমাদের এনএসডি এগুলো রুটিন কাজ, সুতরাং রিভিউ অনগোয়িং প্রসেসের মধ্যে আমার পরে রুটিন কাজে পড়ে। তখন আমরা ক্লাসিফিকেশন করার পর আমরা এই যে গত কয়েক মাসে 32টা কারিকুলাম রিভিউ করছে, আমরা আউট অফ ডেট যেগুলো হয়ে গেছে ওগুলোকে রিভিউ করছে। এবং জেনে আনন্দিত হবেন আরেকটা বিষয় আমরা মূল্যায়ন করতেছি, আপনি যেটা বললেন এটা তো টেকনোলজি সাইডে, প্রযুক্তির সাইডে, প্রযুক্তির সাইড ছাড়াও আরেকটা ব্যাপার আছে আমাদের জিআই পণ্য, এগুলো কিন্তু হারাই যাচ্ছে, এগুলোকেও আমরা কিন্তু রিসেন্টলি এমফেসাইজ দিয়ে আমরা যেটা করছি যে মনে করেন তাঁতি হারাই যাচ্ছে বাংলাদেশে, এবং তাঁত শিল্পের যে টেকনোলজি সেটাও হারিয়ে যাচ্ছে। তা কিন্তু কোনো ধরেন ইয়াং জেনারেশন সে যে চাকরি, সবাই যে চাকরি করতে হবে নট নেসেসারি, আপনি যদি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সাথে থাকেন তাহলেই কিন্তু আপনার বেকারত্বের অবসান হয়ে যায়, আপনি আর্ন করতেছেন কিনা সেটা মুখ্য উদ্দেশ্য। সেই জন্য এনএসডি যে কাজগুলো করতেছে, যে কর্মমুখী যে কর্মদক্ষতার সৃষ্টি বা দক্ষতার, সেখানে আমরা এমফেসাইজ দিই যে এই সার্টিফিকেটধারী সে যদি জব করতে চায় সে জব হয়ে যেতে পারবে, সে যদি এন্টারপ্রেনার হতে চায় সেখানেও যেতে পারবে। তাহলে মনে করেন যে আমার তাঁতি যখন হারায় যাচ্ছে, এই টেকনোলজি তো কেউ না কেউ ইন্টারেস্টেড হইতে পারে আমার ইয়াং জেনারেশনের মধ্যে, যে তাঁতির ফ্যামিলি হয় নাই কি হয়েছে, আমি যদি এই ট্রেনিংটা আমার থাকে, আমি ফিউচারে এইটা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ বাংলাদেশের পণ্যগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকাতে চাই। তো সেই কারণে আমরা যেটা করলাম, আপনার জামদানি শাড়ির টেকনিক্যাল নো হাউটা একদম এলিমেন্টারি স্টেজ থেকে ফিনিশিং স্টেজ পর্যন্ত আমরা তাঁতি নিয়ে এসে তাঁত থেকে রেকর্ড করছি, এটা রেকর্ডেড নিয়ে তো ওরা কেঁদে দিচ্ছে, ওরা বলছে কোনোদিন আমাদেরকে সরকারি অফিস কি জিনিস আমি দেখি নাই, যে আপনারা আমাদেরকে, যে ওরা তো আর সিস বুঝে না, ওরা বলছে আপনারা বই বানানোর জন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। তো এই যে মানে ওদের আন্তরিকভাবে ওরা চেষ্টা করছে সবকিছু, প্রতি টায়ারে টেকনিক্যাল নো হাউটা কি, আমরা ওইটার মানে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন, কনসালটেন্ট যারা আছেন তাদের দিয়ে রেকর্ড করলাম, হ্যাঁ টেক্সটে করলাম, যাতে এই কারিকুলামটা যেমন রিসেন্টলি গত সপ্তাহে 16 তারিখে আমরা টাঙ্গাইল শাড়িটা করলাম, কারণ টাঙ্গাইল শাড়িরও হারাই যাচ্ছে, এরকম আমাদের কাছে যে তাঁত বোর্ড থেকে একটা রিকোয়েজিশন ছিল। তো এখন তাঁত বোর্ড সহ আমরা গত সপ্তাহে এটা ভ্যালিডেট করলাম। তো তাঁত বোর্ড এটাতে খুবই খুশি, ওরা বললো যে আমরা তো আসলে ইন্টারনাল মেকানিজমটা জানতাম না, আমাদের টাঙ্গাইলে একটা আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওটা এনএসডি এর রেজিস্ট্রেশন করে এসটিপি করে আমরা ওইখানে এই টাঙ্গাইল শাড়ির জন্য ফিউচার শিল্পী তৈরি করার চেষ্টা করব। তো এভাবে কিন্তু আমরা মানে যুগের সাথে তাল মিলিয়ে, যাতে আমার তাঁতি হারাই গেল, একটা জেনারেশন চলে গেল, পরের জেনারেশনের মাধ্যমে যাতে এটা ধারাবাহিকতা থাকে, আমার ঐতিহ্য থাকবে, প্রযুক্তিও অ্যাডাপ্টেশনটা যেটা, এই যে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল বেকিং বললাম, ওখানে তো সব এআই টেকনোলজি দিয়ে আপনার মেশিন অপারেট করতে হচ্ছে, তাহলে এআই এর সাথে যদি ফোর্থ আয়ারের যে কনসেপ্টগুলো, এগুলোর সাথে যদি আমার ইয়াং জেনারেশন মানে অ্যাডাপ্টেশন না থাকে, তার স্কিল না থাকে, তাহলে হারাই যাবে। তো রিসেন্টলি আমরা এআই এরও যে আইসিটি সেক্টর, আমাদের আইসিটি 16টা আইসির মধ্যে ধরেন আইসিটি আইসি আছে, অ্যাগ্রো ফুড আইসি আছে, ফার্মাসিউটিক্যাল আছে, আরএমজি আছে, এইভাবে আমাদের 16টা আইসি আছে। তো আইসিটি আইসির মাধ্যমে আমরা এখানে কিছু চেঞ্জ আনছি, মডিফিকেশন আনছি, রিভিউ করছি আমরা, এআই এর উপরেও আমরা নতুন সিএস ডেভেলপ করছি গত কয়েক মাসে। এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আপনি কিছুটা আলোকপাত করেছেন, তারপর আমরা একটু বিস্তারিত জানতে চাইব। এই প্রশিক্ষণগুলো শেষে বাস্তবে মানে কতজন মানুষ চাকরি পেয়েছেন, আয় বাড়াতে পারছেন কিনা, তার অর্জিত দক্ষতা সেটা সে কাজে লাগাতে পারছে কিনা, এই ধরনের সূচক কি এনএসডি নিয়মিত পরিমাপ করে কিনা? না, এটা আসলে আমি আপনাকে শুরুতেই বলছি যে যেহেতু এটা এনএসডি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে জুলাই 2024 থেকে, তার আগে সাথে বিটিবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডও একসাথে কাজ করছে, এখানে তখন পাইলটিং স্টেজে ছিল। পাইলটিং এর পর যখন সক্ষমতার জায়গাটা তৈরি হয়, এনএসডি আইনের যে ম্যান্ডেট অনুযায়ী সে পুরার কাজটা এখন নিজেরাই করছে। তো আপনি যেটা বলছেন, আমি এসে বিইং অ্যান ইকোনমিস্ট, আমার মাথার মধ্যে সবসময় এগুলো ঘুরতে থাকে, যে আমি যে কোনো কর্মক্ষেত্রেও দেখা গেছে যে কিভাবে ন্যাশনাল ইকোনমিতে রিটার্ন দেওয়া যায়, ওই চেষ্টাটা করি। তো এসে দেখলাম যে ট্র্যাকিং সিস্টেমটা নাই, যে পাশ করার পর তারা হারাই যাচ্ছে নাকি জব পাচ্ছে, নাকি আপনি যেটা কোশ্চেন করছেন। তো তখন আমি গত জানুয়ারিতে যেটা করলাম, আমি বললাম যে দেখো আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন যতগুলো আছে, এই মুহূর্তে আমাদের 2109টা এসটিপি আছে, স্কিল ট্রেনিং প্রোভাইডার। তো আমি বললাম যে সবাইকে আমরা একটা ফর্ম দিই, আমরা কখন প্রজেক্ট নিব এটার জন্য অপেক্ষা না করে আমার সার্টিফিকেটটা কতটা এফেক্টিভ আউটকাম দিচ্ছে এটা আমার দেখতে হবে, কারণ যারা পাস আউট করতেছে
তাদের যদি জব প্লেসমেন্ট না হয়, তারা যদি এন্টারপ্রেনারশিপ বা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি না হয়, যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে না থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাদের এনএসডি সার্টিফিকেটটা এফেক্টিভ? তো সে কারণে আমরা সবগুলো এসটিপি এবং আইসি, যা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, তারাও যেহেতু জব লিঙ্কেজটা করে থাকে, তো সবাইকে আমরা একটা ফর্ম সেন্ড আউট করলাম। করার পরে আপনার যেটা আমি একটু আগেও বললাম যে 211টার আমরা এই কয়েকদিন আগে পেলাম আর কি, যে 21-এর মধ্যে আসতেছে। আসার পরে আমরা একটা ডেটাবেস করার একটা চিন্তা করছি আর কি। তো সেখানেই বললাম যে 58টা দেশে আমার ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে, আবার ডোমেস্টিক মার্কেটে আইসির মাধ্যমে প্রায় 50,000-এর বেশি। তারপরে আপনার আত্মকর্মসংস্থান বা এন্টারপ্রেনারশিপে আছে আপনার প্রায় 20,000 কি 30,000 এরকম অ্যারাউন্ড এই ফিগার। তো এগুলো মিলায় অর্থাৎ ট্র্যাকিং সিস্টেমটা থাকলে এটা বোঝা যাচ্ছে। তো এই জন্য আমাদের ন্যাশনাল স্কিল পোর্টাল যেটা আছে ওটাতে ট্র্যাকিং সিস্টেমটা নাই, কিন্তু আমরা চাচ্ছি একটা অনলাইন একটা ট্র্যাকিং সিস্টেম করতে, যাতে আমাদের এসটিপি গুলো নিজেরাই ইনপুট দিলে আমরা অটোমেটিক এটা দেখতে পাই। হ্যাঁ, এবং এনএসপি যারা আইসিও আছে তাদের, এটা নিয়ে রিসেন্টলি আমার ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিমের সাথে কথা হয়েছে। ওরা ডিজিটাল এই সিস্টেমটা ডেভেলপ করতে কিভাবে হেল্প করা যায়, ওরা নিজেরা এখন আমাদের ইনপুটটা নিয়ে এখন পর্যালোচনা করে হয়তো আমরা একটা প্রজেক্ট নিয়ে এটাকে একটা পার্মানেন্ট স্ট্রাকচার দিতে পারবো। এখন ম্যানুয়ালি আমরা আনছি আর কি, তাও গত 2-3 মাস ধরে। এর আগে এই ট্র্যাকিং সিস্টেমটা ছিল না। আপনি শুরুতেই বলছিলেন যে আপনাদের সমন্বয়ের একটা প্ল্যাটফর্মের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কি এনএসডিএ। আপনাদের এই যে টোটাল সমন্বয়ের কাজ, সার্টিফিকেশনের ক্ষেত্রে হোক বা ওভারঅল অন্যান্য এজেন্সিসগুলোর মধ্যে যে ইন্টিগ্রেশন, সব মিলে এই ধরনের জটিলতাগুলো কিছু মোকাবেলা করতে হয় কিনা, এবং সেগুলো কিভাবে আপনি সমাধান আনেন? হ্যাঁ, এটা তো মোকাবেলা করতেই হচ্ছে, কারণ হেড অফ অফিস মানে তো আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছুই হ্যান্ডেল করতে হয়। আপনার স্টেক হোল্ডারদের ডিমান্ডটা যেমন ফুলফিল করতে হয়, উইদিন দ্য ধরেন ওয়ার্ক সিস্টেমের মধ্যে যে অবস্টিকেলগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোও ফেস করতে হয়। তো আমরা নর্মালি ধরেন পলিসি লেভেলে গভর্নিং বোর্ড, এক্সিকিউটিভ কমিটি এবং অথরিটি, আমরা এই 3টা টায়ারে আমরা ওটার টেরিটরি বুঝিয়ে আমরা সলভ করি। তো এরকম আপনি যেহেতু সার্টিফিকেশনের বিষয়টা আনছেন, আমাদের গভর্নিং বোর্ডে কিন্তু একটা ডিসিশন আছে। আমি আপনাকে বলি যে এনএসডি হওয়ার আগে তো আরো অনেক অথরিটি ঠিক না, মিনিস্ট্রি এবং অধিদপ্তর, তারা তো বিভিন্ন ট্রেনিং দিচ্ছে সবাইকে। এগুলো কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছে সবাই, কম্পিটেন্সি সার্টিফিকেট না। কমপ্লিশন সার্টিফিকেটটা আপনার আনস্কিল লেবার ফোর্সে কোনো মতে ট্রেনিংটা করছে, সার্টিফিকেটটা নিয়ে সে কাজ করে। কিন্তু কম্পিটেন্সি সার্টিফিকেট পেতে হলে আপনাকে এনএসডি এর প্রসিডিউরে যেতে হবে। এই প্রসিডিউরে এই অ্যাসেসমেন্ট না হলে আপনি কিন্তু স্কিলড ওয়ার্কার প্রডিউস করতে পারবেন না। তো সেই জন্য আমরা রিসেন্টলি একটা ডিসিশন হলো যে কমপ্লিশন থেকে কম্পিটেন্সিতে আমাদেরকে ফেজ আউট করতেই হবে। আপনি যেটা বললেন যে ফিউচার রেডি ওয়ার্কফোর্স তৈরির জন্য, একদম যুগোপযোগী করার জন্য, তো আমরা তো এখনই হয়তো উইথড্র করতে পারবো না। কেউ কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে তো কিছু ইনকাম করতেছে, কোথাও তার অ্যাকোমোডেট হচ্ছে। সেটা অপব্যবহারের কথাও শোনা যায়। অপব্যবহার তো হচ্ছে না, সেটা আমি বলবো না। আপনারা লক্ষ্য করবেন আজকে আমরা 10টা পত্রিকাতে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিচ্ছে। যখন দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট কিংবা বাংলাদেশের বড় রিক্রুটাররা ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, এনএসডিএ সার্টিফিকেট ছাড়া নিচ্ছে না, তো এখানে একটা ফ্রড গ্রুপ বের হয়ে গেছে। তো আমরা গত সপ্তাহে একজন আমাদেরকে দেখালো যে দেখেন এনএসডি এর সার্টিফিকেটের মতো করে একটা ফেব্রিকেটেড পাওয়া গেছে, এটা আপনাদের নজরে আনলাম। তো দেখার পরে আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের তো আসলে কোনো সাবঅর্ডিনেট অফিস নাই, এরকম একটা লোগো আছে, তারপরে করছে, হেডলাইন দিল, তারপরে আবার আমাদের সার্টিফিকেটে কোনো প্রিন্সিপালের সিগনেচার থাকে না, ওইখানে ইনস্টিটিউশনের প্রিন্সিপালের সিগনেচার আছে। তো এগুলো দেখে তারপর কিউআর কোড গুলো ইম্পোজ করছে। তা আমরা যে এটা তার আগেই আমরা যখন হালকা শুনতে পাচ্ছিলাম যে কিছু ফ্রডালিটি হচ্ছে মার্কেটে, কারণ বুঝেন তো বাংলাদেশে তো সবকিছুই আছে, আমরা করে দেখে আপনার কমপ্লায়েন্সটা এনশিওর করে দেখে আমাদের উপর সবাই খ্যাপা থাকে আর কি। আমাদের মধ্যেও খারাপ না, এটা আমি বলবো না, মানুষ মাত্রেই দেখবেন সব প্রফেশনে ভালো মন্দ আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন আমরা যখন দেখছি কিউআর কোডটা ফেব্রিকেটেড হচ্ছে, সেটার জন্য আমরা যেটা সার্টিফিকেশন অথরিটি আছে বাংলাদেশের, ওনাদের ডিজিটাল সিগনেচার অ্যাড করার জন্য আমরা এটা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি। এটা আমরা একটা বাজেটের ইস্যু আছে পরীক্ষা নিরীক্ষা করার, ওইটা দেখে আমরা ওটা ইন্ট্রোডিউস করে দিলে আমরা আশা করি যে এই জায়গাটা কন্ট্রোল করতে পারবো। আর দ্বিতীয় হলো যে এই যে রিসেন্টলি আমরা এনএইচআরডিএফ এর ফান্ড, আমরা সাধারণত এসটিপি গুলোকে যারা ভালো করে কিংবা ওয়াইডার রেঞ্জে কাভারেজ করে তাদের ফান্ডের জন্য আমরা সক্ষমতার জায়গাটা যাচাই বাছাই করে একটা কমিটি আছে, তারপর আমরা রেফার করে আমরা ফান্ডটা দিই। তো রিসেন্টলি আমরা একটা বিজ্ঞপ্তি ছাড়ছি, এর মধ্যেই আমরা গতকাল জানলাম
একটা গ্রুপ বের হয়ে গেছে যে পাবলিক বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানে গিয়ে বলছে যে আমরা আপনাদের ফান্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, যে আমাদেরকে এত টাকা দিতে হবে। এবার তো এই সমস্ত জিনিস যখন আমাদের নজরে আসছে যে সার্টিফিকেট ফ্রডালিটি এবং এই যে ফান্ড রেজ করার ইস্যু ভুয়া তথ্য দিয়ে, সে কারণে আমরা আজকে প্রায় 10টা পত্রিকায় ইয়ে করলাম আর কি, যে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিছে এবং পাবলিককেও বলছি যে আপনাদের যদি এই ধরনের তথ্য আসে নজরে আমাদেরকে জানানোর জন্য আর এগুলো থেকে বিরত থাকার জন্য। আর যেটা বললেন যে উইদিন দ্য সিস্টেম বা আমাদের যে মিনিস্ট্রিগুলো, যেমন ধরেন আইনের কিছু দ্বৈততা আছে। যেমন ধরেন আমাদের এনএসডি আইনটা, গভর্নমেন্ট সিস্টেমটা চলে রুলস অফ বিজনেস দিয়ে, আইন কানুন বিধিবিধান দিয়ে, এটা তো আপনারা জানেন। এখন রুলস অফ বিজনেস অনুযায়ী স্কিল রিলেটেড যে কোনো ট্রেনিং, একাডেমিক স্কিল রিলেটেড ট্রেনিংগুলো হলেই এনএসডিএ। আবার যদি ধরেন টিবেট একাডেমিক সাইডটা আসে তাহলে কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বিটিইবি। তো এক সময় এনএসডি যখন ছিল না, বিটিবি কিছু স্কিল ট্রেনিংও করাতো, কিন্তু এনএসডি আইন হয়ে যাওয়ার পর বিটিবি আর স্কিল ট্রেনিং করাতে পারে না। ওরা একাডেমিক, কারিগরি এবং ভোকেশনাল ওই যে একাডেমিক সাইডটা করে। আপনি জানেন যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক হয়েছে, সেখানে লেভেল 1 থেকে 6 যেটা স্কিল রিলেটেড, এটা পুরোটাই এনএসডি এর ম্যান্ডেট। এখানে ইন্টারভিন অন্যরা করতে পারবে না, বা অন্য কেউ যদি ক্লেম করে যে সে করতে, তাহলে বুঝতে হবে যে সে আইন কমপ্লিশন দিচ্ছে, আপনি তো কম্পিটেন্সি দিচ্ছেন। আমরা কম্পিটেন্সি দিচ্ছি, কিন্তু অনেক জায়গায় ইয়ে করতেছে যে স্কিল সার্টিফিকেটও দিচ্ছে, যেটা আপনি ফ্রডালিটির তারা ক্লেম কথা করছে যে এটা কম্পিটেন্সি। হ্যাঁ। তো কম্পিটেন্সি হইতে হইলে কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে, উইদাউট এনি পরীক্ষা। যেমন আমরা কোন লেভেলের সে পরীক্ষা মানে পাস করছে, লেভেল 1 2 3 4 5 6 এরকম সার্টিফিকেশনে আমাদের চলে আসে। তো আমরা বিটিভির আইনটা আমাদের পরে হয়েছে, যেহেতু ওভারল্যাপ আছে, এটা গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত ক্লিয়ারলি বলা আছে যে ওরা আইনটা সংশোধন করবে। তো এখনো সংশোধন হয় নাই, আশা করি খুব দ্রুত সংশোধন হয়ে গেলে এই ওভারল্যাপটা চলে যাবে, যে আইনের ওভারল্যাপ যেটা। তারপরে যেমন ধরেন কিছু প্রজেক্টের ক্ষেত্রেও কিছু ঝামেলা আছে, যেমন এনএসডিএ হওয়ার আগে বা পরেও প্রজেক্টের কোঅর্ডিনেশনে, স্কিল রিলেটেড প্রজেক্ট কোঅর্ডিনেশনে একটু সমস্যা ছিল। যে সমস্যাগুলো আমাদের আইনে ম্যান্ডেট দেওয়া আছে যে স্কিল রিলেটেড যতগুলো প্রজেক্ট থাকবে সবগুলো কোঅর্ডিনেশন, মনিটরিং, সুপারভিশন করবে এনএসডিএ। কারণ হলো যে যাতে প্রজেক্টের কম্পোনেন্টগুলো ওভারল্যাপ না হয়, সরকারি অর্থের অপচয় না হয়, যাতে প্রোডাক্টিভ আউটকাম আসে। তো এই জন্য আমরা আসার পরে, আমি জয়েন করার পরে, আমি যেটা রিফর্মের আরেকটা পার্ট, এটা আমরা প্রত্যেকটা প্রজেক্টের সাথে বিডিদের সাথে বসার পরে আমরা কোন প্রজেক্ট কোন কারিকুলামের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিচ্ছে, ওটা যদি অলরেডি এক্সিস্ট করে আমরা ওটা নিচ্ছি না। আমরা বলছি যে যেটা আমার অলরেডি আছে ওই টাকাটা আমি নষ্ট করবো কেন, ওটা তাহলে তুমি আমাকে অন্য একটা কারিকুলাম ডেভেলপ করে দাও। তো এইভাবে আমরা কিছু ক্লাসিফিকেশন করে ফেলছি। তারপর মোটামুটি আমাদের এখন দক্ষতা সংশ্লিষ্ট 8টা প্রজেক্ট আছে, একটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, আর বাকি এগুলো একটা কারিগরি মাদ্রাসা শিক্ষা, এরকম ডিফারেন্ট মিনিস্ট্রি, কিন্তু দক্ষতা কম্পোনেন্ট যেহেতু আছে আমরা কোঅর্ডিনেটরের কাজটা করি। তো ওই জায়গাটাও তো কিছু ওভারল্যাপ আছে। কোনো প্রজেক্ট মনে করেন যে এনএসডিএ সার্টিফিকেশন এর অথরিটি স্কিল, কিন্তু প্রজেক্টের কাজ হলো আউটকামটা দেওয়া, কিন্তু এনএসডির সাথে অনবোর্ড থাকা। কিন্তু কোনো প্রজেক্ট দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি একটা প্রাতিষ্ঠানিক কাজ করে ফেলতেছে, প্রজেক্ট তো প্রাতিষ্ঠানিক কাজ করতে পারে না। তো সেই জায়গাগুলো আমরা একটা স্ট্রিমলাইন করছি আমরা, আমাদের ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছে, প্রজেক্টের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি, এগুলো করে যাতে ওভারল্যাপগুলো খুঁজে বের করতে পারে, মিসম্যাচগুলো খুঁজে বের করতে, যাতে একটা স্ট্রিমলাইনে নিয়ে আসতে পারে এবং কারো কাজে যাতে সংঘাত না থাকে। আমরা যেহেতু ন্যাশনাল গোল নিয়ে কাজ করতেছি, কেউ আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিচ্ছে, আর আমরা অথরিটি হিসেবে এটা এক্সিকিউশনের এগুলো ফ্যাসিলিটেশন, রেগুলেশন, এগুলো সব দেখছি, যাতে অথরিটির কাজটা কেউ ডুপ্লিকেশন না করে, প্যারালালি না করে, এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি, যেটা নতুন অর্গানাইজেশন হওয়াতে এটা অনেকটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি। বর্তমানে নতুন নির্বাচিত সরকার এসেছে, নতুন নির্বাচনী সরকারের নতুন ম্যান্ডেটও রয়েছে। এনএসডি এর কর্মপরিধিতে নতুন কোনো পরিবর্তন কি এসেছে? হ্যাঁ, অবশ্যই। যে আপনি দেখবেন এনএসডি এর যে জব ডেসক্রিপশনটা, ভিশন এবং মিশন, আমাদের ওয়েবসাইটে যদি যান দেখবেন যে আমরা আন্তর্জাতিক এবং ডোমেস্টিক চাহিদার ভিত্তিতেই মানে করি আর কি, স্কিল ওয়ার্কফোর্স তৈরি করার চেষ্টা করি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ম্যানিফেস্টোর দফা 23 যুব দক্ষতা এবং কর্মসংস্থান, এটা তো পুরোপুরি এনএসডি এর সাথে অ্যালাইন। তো ওনার পরে মানে ক্ষমতায় আসার পরে আমাদের যেটা চেঞ্জ আসছে সেটা হলো যে চেঞ্জ মিনস কিছু পলিসি ডিরেকশন তো অবশ্যই আসছে। তা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট বেসড আমাদের কিছু কাজ আমরা করলাম, যেরকম ধরেন যে আমাদের এনএসসি সার্টিফিকেটগুলো কোথায় কোথায় মানে অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেই জিনিসটা আগে রেকর্ড ছিল না। এই রেকর্ডটা অনেকটা ওখানেরও একটা পুশ বলতে পারেন। যে কারণ হলো যে যখনই স্কিল সার্টিফিকেটধারী জনগোষ্ঠী তৈরির প্রশ্ন আসছিল, তখনই প্রশ্ন আসতেছিল যে এনএসসি সার্টিফিকেটধারীরা কি আদৌ বিদেশ যেতে পারতেছে, মনে হয় না পারতেছে, মানে একটা ইগনোর করার মতো অনেকের টেন্ডেন্সি ছিল। তো সেই জায়গা থেকেই আমাদের
একটা চিন্তা হলো যে না আমরা তাহলে খুঁজে বের করি আমাদের এসটিপিদের থেকে যে কতজন আসলে বিদেশে গেছে। হ্যাঁ, যে কারণ রেমিটেন্স ইনফ্লোটা বাড়ানোর একটা চিন্তা তো আমাদের আছে। আমাদের আপনারা জানেন যে আমার ইকোনমি এখন অনেক ভালনারেবল অবস্থায় আছে, একমাত্র রেমিটেন্সই এখন ইকোনমিকে অনেক বিগ পুশ দিতে পারে। তো সেই জন্য স্কিল ওয়ার্কফোর্সের জন্য আমরা কাজ করতেছি। তারপর আপনার একটা নতুন কমিটি হয়েছে যে মাহাদি আমিন স্যার ওটার সভাপতি, আমি ওটা মেম্বার সেক্রেটারি, ওখানে আমাদের আরও ইয়ে আছে। তো এটা ইন্টারন্যাশনাল ডিমান্ড ডোমেস্টিক ডিমান্ডের এই বিষয়গুলো আমরা মাঝে মাঝে পর্যালোচনা করি। করে আমরা এখন যেমন ওইখানের একটা নতুন আউটপুট হলো যে ট্রেনার্স পুল। আমাদের যেমন সিবিটি লেভেল 4-5 যারা করে তারা তো অটোমেটিক ট্রেনার হিসেবে যায়, কিন্তু পুল হিসাবে আমরা করি নাই। আমাদের ম্যান্ডেটে ওভাবে ছিল না, অ্যাসেসর পুল ছিল, রিসোর্স পার্সন ছিল, কিন্তু ওই কমিটি হওয়ার পর আমরা এখন ট্রেনার্স পুল করতেছি। তো এটা একটা অগ্রগতি বলবো গত 3 মাসে। তারপর যেমন ধরেন জেন্ডার স্ট্রিমলাইনটা, যে নারীদের যে কতটা দক্ষ শ্রমিক হচ্ছে, এটা আমাদের ডেটাবেস ছিল না, যেহেতু এই সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে নারীদের একটা বড় অংশ আছে। তো সেটার জন্য আমরা এখন এটা ক্লাসিফিকেশন করছি। আমার প্রত্যেকটা সার্টিফিকেট বা যখন তথ্য পাচ্ছি, অ্যাসেসমেন্টের তথ্য, ট্রেনিংয়ের তথ্য কিংবা সার্টিফিকেশনের তথ্য, সেইখানে আমরা পুরুষ মানে নারী কিংবা থার্ড জেন্ডার এগুলো আমরা ক্লাসিফাই করছি। যেটা 2 বছর বুঝেন তো বয়স, 2 বছরে তো আসলে সব গুছানো হয় না। তারপরেও আমি বলবো যে এনএলটি অনেক কাজ করছে গত 2 বছরে আর কি। বিশেষ করে গত 10 মাসে আমার টিম অনেক বেশি আমার কারণে রিফর্মের কাজগুলো করতে গিয়ে, তারপর তো আলহামদুলিল্লাহ ওইগুলো করছি বলেই আমাদের বর্তমান সরকারের সাথে যেই দফার সাথে আমরা অ্যালাইন, সেগুলো আমাদের এখন মোর অ্যালাইন করার একটা সুযোগ হয়েছে এবং সামনে আগানোর একটা সুযোগ হয়েছে আর কি। আমরা আলোচনার শেষ পর্যায়ে সর্বশেষ প্রশ্নটি রাখবো। আপনার এই দীর্ঘ কর্মজীবনে আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনি একজন অর্থনীতিবিদ, আপনার সর্বশেষ কর্ম অভিজ্ঞতায় যুক্ত হয়েছে দক্ষতা উন্নয়ন। কিন্তু শুরুতে কর্মজীবনে প্রশাসন ছিল, বাণিজ্য ছিল, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পৃক্ততা ছিল, সব কিছু মিলে। এবং বিশেষভাবে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে সম্প্রতি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের ART চুক্তি, সেটার সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন। তো এই যে দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতার সবচেয়ে বড় নির্ধারক হিসেবে আপনি কোন বিষয়টিকে দেখেন, এবং এই আপনার এই অভিজ্ঞতার ঝুলি থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চাইতেন। এয়ারটের কথা বলছেন, ওটা একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বলি। যেমন আমাদের শ্রমঘন সেক্টর কোনটা, RMG, আমরা কিন্তু একটা সেক্টরের উপর টোটাল ইকোনমিকে ডিপেন্ডেন্ট করে ফেলছি। এখানে আমরা মার্কেট ডাইভার্সিফাই করি নাই, প্রোডাক্ট ডাইভার্সিফাই করি নাই। তো ARTর যে ধাক্কাটা আমাদের উপর দিয়ে গেছে, ওই সময় একুইট ক্রাইসিস ছিল, ওটা থেকে আমাদের সবার লেসন লার্ন করা দরকার যে ইকোনমির রিস্ক অ্যান্ড আনসার্টিনিটি। ইকোনমি ওই সময় বড় ধরনের একটা ঝুঁকিতে চলে গেছিল। তো ওই ঝুঁকিটা কন্ট্রোল করাটাই ওই সময় ন্যাশনাল ইকোনমির দায়িত্ব ছিল। তাহলে এটা কেন হলো? আমরা সস্তা শ্রমঘন শিল্প, একটা শিল্পের উপরেই আমরা এত বছর ধরে ইনভেস্টমেন্টটা করলাম। আমরা আদার যে আমার সেক্টরাল ডেভেলপমেন্টগুলো, সেগুলোতে কোনো কারণে আমরা পিছায় আছি। যেমন এক সময় তো আমাদের 6টা অর্থকরী ফসল ছিল, রপ্তানি আয়ান্ত। কিন্তু দেখেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ধীরে ধীরে এগুলো পুনরুদ্ধারের এখন চেষ্টা চলছে, কিন্তু এই জায়গাগুলো ডাইভার্সিফিকেশন হয় নাই। তো আমি ইয়েতে যখন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, WTO এর উইং চিফ ছিলাম, তখন আমি খুব অল্প সময় কাজ করছি, 1 বছর 2 মাস বা 8 মাস এরকম। সেখানে আমি এই অল্প সময়ে 2টা প্রজেক্ট, 8টা কর্মসূচি WTOর সাথে কথা বলে বিভিন্নভাবে আমি আনছি। তো এটা আনার কারণটা হলো আমরা 2016 সালের পরে WTOর যে EIF এনহ্যান্সমেন্ট ইন্টিগ্রেটেড ফান্ড, সেই ফান্ডের জন্য আমরা কখনো চেষ্টা করি নাই। কারণ আমরা মনে করছি যে গার্মেন্টসের মাধ্যমে এক্সপোর্ট আর্নিং আসতেছে, আমরা ওটাতেই খুশি ছিলাম। তো ওই জন্যই ওরা Tier 1 Tier 2 প্রজেক্ট দিয়ে ওই সেক্টরেরই ডেভেলপমেন্টে, ডিজাইন ডেভেলপমেন্ট, বিভিন্ন ইস্যুগুলো, মানে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেবিলিটি হওয়ার জন্য কী ধরনের আপনার মডার্ন টেকনোলজি লাগবে, এগুলো সব ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে। তো আমি জয়েন করার পরে আমি যখন ওদের সাথে কথা বললাম, ওরা বললো দেখো আমরা কয়েকটা সেক্টরে আমরা করতে চাচ্ছি বুট ক্যাম্প করে, ওগুলোকে আর আগামী 5 বছরের জন্য, কিন্তু তোমাদের এখান থেকে রেসপন্স পাচ্ছি না। আমি জানি না আমার আগে কেন রেসপন্সগুলো হয় না, হয়তো কোনো কারণে মিসিং হয়েছে। তো পরে ওরা যে জুট, লেদার, এগুলো এটা আপনার এই যে 2025-এ এটা ফাইনাল হয়ে গেছে। 26 থেকে 30 5 বছরের Tier 3 প্রজেক্ট নিচ্ছে। সেটা দিয়ে আমি প্রথমেই করলাম জুটের বুট ক্যাম্পিংটা। যেহেতু বশির স্যারও জুট মিনিস্ট্রির আওতায় ছিল, উনি যখন শুনছে উনি বলেছে এটা তো একটা ভালো উদ্যোগ নিয়ে আসছেন, তাহলে জুট দিয়ে শুরু করেন। জুট তো উনি তখন বস্ত্র পাটের ইনচার্জ ছিলেন, জনাব বশিরউদ্দিন, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র পাট মন্ত্রণালয়। হ্যাঁ, রাইট। তো ওই সময় আমি তখন এটা 3 মাসের একটা কর্মসূচি আকারে, তখন ওই প্রজেক্টের ফান্ড কনফার্মেশন হয় নাই। প্রজেক্টটা নিয়ে মানে একদম টোটাল
ইয়ে হয়ে গেছে, আপনার ডিজাইন স্টেজে সব ডেভেলপমেন্ট হয়ে গেছে, খালি ফান্ড কনফার্মেশনের জন্য ওয়েট করছিল। তো যখন ওই সময় উপদেষ্টা মহোদয় বললেন যে জোর দিয়ে শুরু করেন, তখন আমরা একটা 3 মাসের কর্মসূচি নিলাম, আমি WTO এর সাথে জেনেভার সাথে কথা বলে। তো তারা 40 জনের মতো প্রথমে শুরু করতে চাইছে, যে ওয়ার্কফোর্স মানে জুটের স্কিলটা ডেভেলপ করে দিবে। তখন তো জানি না যে এখানে স্কিলে আসবো আমি। তখন ওনারা দেখা গেছে যে অনলাইনে ফার্স্টে ওয়েবিনার করে ট্রেনিং দিল, তারপর 1-to-1 ইয়ে করলো, আবার লোকালি তারা একদিনের জন্য ইয়ে করলো, ট্রেনিং দিল। তো কিভাবে এই জায়গাগুলোকে মোর মানে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স নিয়ে ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওভারঅল এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার এগুলো সব ট্রেনিংগুলো দিল। তো তখন ওরা 40 জন চাইছে, আমরা কিন্তু 245 জন দিলাম, কারণ অনলাইনে ওরাও খুব হ্যাপি ছিল যে এতজন। তো এগুলো বলার কারণটা হলো, আপনি যদি একটা প্রোডাক্ট এবং একটা মার্কেট ডিপেন্ডেন্ট থাকেন, যখনই এক্সটার্নাল শকটা আসবে, ধাক্কাটা আসবে, তখন ইকোনমিতে ভালনারেবিলিটি সৃষ্টি হয়। তো ওই ভালনারেবিলিটি থেকে আমাদের শেখা দরকার যে আমরা একটা ইকোনমিকে কেন রিস্কে ফেলবো। আমি এলডিসি গ্রাজুয়েশন হয়ে পর তো অনেক জায়গায় আমার শুল্কমুক্ত সুবিধা উঠে যাবে। এলডিসি হিসেবে আমি যে আপনার সুবিধাগুলো পাচ্ছি, সেই সুবিধা তো আমি ক্লেম করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে তো ডাইভার্সিফিকেশনে যাইতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেমন করতে হবে, মার্কেট ডাইভার্সিফিকেশনও করতে হবে। কিন্তু এটা এত দিনে আমরা করলাম না কেন? আমি পিছনের দিকে কথা বলতে চাই না, আমি সামনের দিকে আগাতে চাই। প্রবলেম আইডেন্টিফাই করে আমরা যেতে এটা সলভ করতে পারি। হ্যাঁ, আমাদের সমসাময়িক দেশগুলো অনেক দূর উঠে গেছে, কিন্তু আমরা ওই হিসেবে পেছানো। তাহলে এই যে আমার সম্ভাবনার আমাদের অনেক জায়গা আছে। যেমন আমি যখন টি বোর্ডে চাকরি করি, জয়েন্ট সেক্রেটারি থাকতে, ওটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে ছিল, সেখানে দেখছি যে টি এক্সপোর্টটা আমাদের তো স্ট্যাগনেন্ট ছিল, কিন্তু আমরা ওই সময় কিছু পলিসি রিফর্ম করে ওই সময় টি এক্সপোর্টটা করার পর টি এক্সপোর্টটা চেঞ্জ আছে কোভিডের মধ্যেই। ওইখানে হয়েছে কি, আপনার ডিমান্ড সাইড দিয়ে ইগনোর ছিল, আপনার সাপ্লাই সাইডে কত প্রোডাকশন করব এটা পলিসি হয়েছে, কিন্তু প্রোডাকশনের পরে কিভাবে ডিসপোজ করব, মার্কেটিংটা কিভাবে হবে, আপনার খুচরা পাইকারি থেকে মানে এক্সপোর্ট মার্কেট পর্যন্ত এইখানে কোনো পলিসি প্ল্যান ছিল না। ওই জায়গাটা গ্যাপ ছিল, যদিও এখানে ইকোনমিস্টরা ইনভলভ ছিল, স্টেক হোল্ডার ইনভলভ ছিল এইসব পলিসি পেপার করার ক্ষেত্রে। কোনো কারণে ফর সাম রিজন এটা বাদ গেছিল আর কি। তো পরে আমার পোস্টিংয়ের পরে ওই সময় মেজর জেনারেল জহির স্যার ছিলেন আমাদের চেয়ারম্যান হিসেবে। উনি তখন বললো যে ম্যাডাম আপনি তো ইকোনমিস্ট, ওনারা প্রাইস পায় না, এক্সপোর্ট হয় না, এগুলো বলে, আপনি কোথায় সমস্যা আছে একটু খুঁজে বের করেন। তা এখন আমাদের তো জব যেটা, যখন যেখানে যাই কাজটা অন করি, আইন কানুন বিধিবিধান দেখি কেন সমস্যা, ওটা খুঁজতে গিয়ে দেখলাম যে এনবিআর এর একটা পলিসি বার ছিল এবং আমাদের সিস্টেমেরও কিছু ঝামেলা ছিল। যেমন টি এমন একটা আপনার প্রোডাক্ট কমোডিটি যেটা আপনি স্টোর করতে পারবেন না, স্টোর করলে আপনার এটার কোয়ালিটি নষ্ট হয়, প্রাইস ফল করে। তো এই জন্য আপনাকে অকশন মার্কেটে এনে করতে হয়, অকশন করতে হয়। তো এখন 3 মাসে আপনি যদি এক্সপোর্ট না করেন আবার অকশন মার্কেটে তুলতে হয়। তা আমি বললাম যে এটা তো একটা হাস্যকর বিষয়, কেন 3 মাসে, এখন বায়ার কন্ট্রাক্ট আছে কিনা এটা ইম্পর্টেন্ট। আবার আপনার এখন কোভিডের সময় তো আপনার কোনো কিছু এক্সপোর্ট করা যাচ্ছে না, সি ফ্রেট বলেন, এয়ার ফ্রেট বলেন, সব বন্ধ ছিল। তাহলে এটা লাইসেন্স ক্যান্সেল, এটা তো হয় না, মানে লজিক্যাল হয় না। তখন এনবিআর এর কথা বললাম, একজন মেম্বার ছিলেন ওনার সাথে, তখন ওনাকে বললাম যে দেখেন এটা তো লজিক্যাল হয় না, আর জেনারেল জিনিস তো এক্সেপশনাল সার্কামস্টান্সের জন্য অ্যাকসেপ্টেবল না। তখন ওনারা পরিপত্রটা সংশোধন করে দিলেন যে অ্যাজ লং এজ বায়ারের সাথে কন্ট্রাক্ট থাকলে আপনি করতে পারেন। তখন দেখলাম আমাদের টি এক্সপোর্ট বুম হয়েছিল। 9 বছরের এভারেজ, মানে ওই বছরের, মানে আমরা যা করছি 9 বছরের এভারেজের চেয়ে বেশি ছিল। তো এই জন্য আমি বললাম যে ছোট ছোট পলিসি গ্যাপগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি। আমি একটা কমোডিটির উদাহরণ দিলাম এই জন্য যে আরএমজিটাও বললাম, এটাও বললাম, কারণ প্রত্যেকটা কমোডিটি কিন্তু আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদেরকে অ্যাবান্ডেন্ট রিসোর্স দিচ্ছে। আমি ইকোনমিস্ট, আবার স্পেশালাইজেশন আমার রিসোর্স ইকোনমিস্ট হিসাবে, সেটা হিউম্যান রিসোর্স বলেন, ন্যাচারাল রিসোর্স বলেন, রিনিউয়েবল বলেন, নন রিনিউয়েবল। এই জন্য আমি যখন যেখানে পোস্টিং হয় আমি ইকোনমিক্সের দৃষ্টিতে এটা দেখি। হ্যাঁ, তো দেখে যে এটা থেকে কেমনে রিটার্নটা আসে, ভ্যালু অ্যাড করা যায়। তো এই জন্য আমি বলতে চাই যে ধরেন আমাদের লেদার, অ্যাবান্ডেন্ট লেদার আমার কুরবানির সময় হয়ে যায়, ওয়েস্ট হয়ে যাচ্ছে কিংবা দাম পাচ্ছে না। তো এই জায়গাগুলোতে আমাদের আরও মানে ক্লোজলি কাজ করা দরকার, আরও পলিসি রিফর্ম করা দরকার, নতুন টেকনোলজি যদি ইন্ট্রোডিউস করতে হয় সেগুলো করা দরকার। আর নতুন টেকনোলজি করলেই আপনার এই জায়গাগুলো যখন আপনি ডাইভার্সিফিকেশন, নতুন টেকনোলজি এনে যুগোপযোগী করতে যাবেন, তখনই কিন্তু আপনার স্কিল ম্যান পাওয়ারের প্রশ্ন চলে আসবে। স্কিল রেডি ওয়ার্কফোর্স আপনার আছে কিনা, ওই টেকনোলজি যখনই আনবেন তখনই স্কিল ওয়ার্কফোর্স দরকার হবে। তো সেই কারণে এনএসডি এর যে কাজটা করছে, আমার প্রশাসনিক
অভিজ্ঞতা বলেন, ওটা পলিসি রিফর্মের কাজগুলো কিভাবে আপনার কোঅর্ডিনেশন, জি হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, এগুলো তো প্রশাসন যন্ত্রের জি। রেগুলার রুটিন কাজ। জি তারপরে যে ইকোনমিক ডিপ্লোমেসি বলেন, ট্রেড নেগোসিয়েশন বলেন, এগুলোর অভিজ্ঞতা থেকে আমি যেটা লার্ন করছি সেটা হলো আপনার এই জায়গাগুলোর গ্যাপ মিনিমাইজ করতে হলে আপনার স্কিল ওয়ার্কফোর্স, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, এগুলোতে আমাদের যেতে হবে। গেলেই দেখবেন যে আমাদের ফিউচার যে ওয়ার্কফোর্সটা তৈরি হবে, জি আপনার ইন্টারন্যাশনাল রেমিটেন্স ইনফ্লোটাও বাড়বে জব ওখানে অপরচুনিটির জন্য, আবার এখানের জন্য আপনার ডোমেস্টিক মার্কেটের জন্য আপনার স্কিল ওয়ার্কফোর্স দরকার, যাতে আপনার এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি বাড়ে, প্রোডাক্টিভ আউটকামটা আসে। আদারওয়াইজ আপনি তো 10 জন লেবার দিয়ে যেটা প্রডিউস করতেছেন, জি যে আনস্কিল লেবার ফোর্স জি। দিয়ে, ওয়ার্কফোর্স দিয়ে, সেখানে দুজন রাখলে তো আপনার 20 গুণ জি। 10 গুণ আপনি রিটার্ন পাচ্ছেন। তো এটাতে যাইতেই হবে, আদারওয়াইজ আমরা এক জায়গাতেই পড়ে থাকবো আর কি। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ যে প্রতিযোগিতা সক্ষমতা সেটার বড় নির্ধারকের হলো আমার জায়গা দক্ষ সেই জনগোষ্ঠী। দক্ষ জনগোষ্ঠী এবং তাদের দক্ষতা। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, বণিক বার্তাতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং এনএসডি এবং আপনার ভবিষ্যৎ পথযাত্রায় শুভকামনা। বণিক বার্তাকে অসংখ্য ধন্যবাদ যে এনএসডি এর মতো একটা গুরুত্বপূর্ণ অ্যাপেক্স বডি, যেটা সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোর একদম প্রায়োরিটি এজেন্ডা বলা যায়, দক্ষতা ও কর্মসংস্থান, তো সেটার উপরে অনেকেই জানে না। হুম হুম তো সবাইকে জানানোর যে হুম। চেষ্টা আপনারা নিয়েছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে, সেটার জন্য এনএসডির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ।